প্রথমত আজকে পূর্ব মেদিনীপুর জেলায় ভারতীয় জনতা পার্টি সমর্থিত, আবারও বলি এটা তো প্রতীকে হয় না, সমবায় সমিতির ভোট ছিল। আমাদের ভগবানপুর বিধানসভার ভগবানপুর ১ নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এখানে ভারতীয় জনতা পার্টির মানসিকতা যারা রাষ্ট্রবাদী, যেহেতু প্রতীক থাকে না আমরা দলের কথা বলি না, রাষ্ট্রবাদীরা আজকে চোরেদের অর্থাৎ তৃণমূল কংগ্রেস যারা চোর হিসেবে স্বীকৃত তাদেরকে, জীবনকৃষ্ণ সাহার পার্টি তাদেরকে আজকে পরাজিত করেছে। এবং আমরা গত কয়েক মাসের মধ্যে 52টা সমবায় সমিতিতে এই চোরেদের হারালাম এবং সবগুলো নতুন। এগুলোতে সবগুলোতেই 11-র আগে সিপিএম ছিল আর 25-এর আগে তৃণমূল ছিল। তাই কেউ জিতেছেন, ক্ষমতা ধরে রেখেছেন, সেটা অন্য জিনিস, কিন্তু ক্ষমতার হাত বদল, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন, এটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট এবং সিগন্যালটাও খুব পরিষ্কার মানুষ কি চাইছেন। এই জন্য আমি রাধাপুরের সমস্ত কৃষিজীবী সমবায়ীদের আন্তরিক অভিনন্দন জানাই। এটা আমাদের 52তম জয় হলো, 52টা সমবায় রাষ্ট্রবাদীরা জিতল। দ্বিতীয় ইনফরমেশান আপনাদেরকে দিই, আপনারা জানেন যে 2021 সালের পরে যখন পোস্টপোল ভায়োলেন্স হয়, ভারতীয় জনতা পার্টির বিধায়কদের ইনক্লুডিং এলওপি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, কারণ সেই সময় নির্বাচিত বিধায়করাও একাধিক জায়গায় আক্রান্ত হয়েছিলেন। আর আমরা তো প্রায় হই, কদিন আগেই কোচবিহারে হয়েছি, তার আগে বারুইপুরে হয়েছি, তার মধ্যে বারাসাতেও হয়েছি, ব্যারাকপুরেও করার চেষ্টা হয়েছে। এ তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয়। তা আমি এবং শঙ্কর ঘোষ, আমাদের চিফ হুইপ অপোজিশন, আমরা 1 আগস্ট 2024 মাননীয় স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি, আমাদের নরহরি মাহাতো, মনোজ টিগ্গারা আক্রান্ত হয়েছেন, লবিতে আক্রান্ত হয়েছে, আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর টিএমসি এমএলএ থ্রেট করেছে, আপনারা দেখিয়েছেন টিভিতে। তা এইসব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে, আমরা তার জন্য প্রস্তুত আছি, কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই, কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না, এটা অত্যন্ত স্বাভাবিক। তা আমরা পিটিশন করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয়, এরা কি চোর না ডাকাত? আর রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, মমতা ব্যানার্জি, বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয়। তাতে আজকে অনেক দিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে। সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ, অর্থাৎ তাদের পিএসওরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিসেসের মধ্যে আসবে না। আমরা এটা খুশি। আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল, এই বেআইনি কাজ সিআরপিএফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো, এটার আমাদের বিরোধী লড়াই ছিল, দীর্ঘ 1 বছরের লড়াই, 1 বছরেরও বেশি। 1 আগস্ট 2024 থেকে আজকে আমরা জিতেছি। মাননীয়া অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাব করেছেন, তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না, তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ 294 জন, তার মধ্যে মনে 1-8 জন মারা গেছেন এমএলএ, বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না। আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে। এটা আমাদের একটা বড় লড়াই ছিল, এই লড়াইতে আমরা জিতেছি, আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে। এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে, এটা আজকে কার্যত নাল অ্যান্ড ভয়েড হয়েছে কোর্টে। ইটস এ গ্রেট ভিক্টরি ফর আস। সেকেন্ড থিং, আমরা আশা করি
যে মুকুল রায়ের ডিফেকশন মামলা নিয়েও আমরা অনেক দিন ধরে লড়াই করছি। আমরা আশাবাদী যে আগামী 3 সপ্তাহ পরে ফাইনাল ডিসপোজাব আছেন মহামান্য বিচারপতির কাছে। এটাও আমরা লড়াই করছি। সংবিধানের যে 10th শিডিউল, যেটা বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার মানেননি, সেটা নিয়েও আমাদের যে লড়াই, আমরা একটা হলেও আমরা এই লড়াইতে সংবিধান জিতবে এটা আমরা আশা করব। এই লড়াইও আমরা চালাচ্ছি। এটা আমাদের কাছে দ্বিতীয় বিষয় ছিল। তৃতীয় বিষয়, একটা গুরুত্বপূর্ণ আজকে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, রিগার্ডিং আপনার 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে। এই রায়কে আমি স্বাগত জানিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, কারণ এই বিষয়টাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনে বা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমি অনেকবার দাঁড়ানোর চেষ্টা করেছি। বিধানসভার ভিতরে বাইরে, সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়া, এমনকি বিকাশ ভবনের সামনে যেদিন লাঠিচার্জ হয় তার পরের দিন তাদের পাশে গিয়ে দাঁড়ানো ইত্যাদি, যতটুকু সুযোগ পেয়েছি, তাদের অরাজনৈতিক আন্দোলন ছিল, আমরা কিন্তু এটা করেছি। এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকেও সুকান্তবাবু যখন সভাপতি ছিলেন, তখন 26,000 চাকরি যাওয়ার পরে তখন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে আমরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা কিন্তু মিছিল করে তাদের প্রতি সমর্থনও জ্ঞাপন করেছি। আমাদের যুব মোর্চাও একাধিক কর্মসূচি নিয়েছেন, আপনারা জানেন। আমি শুধু আজকে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে, দুটো বিষয়ে আমি যাচ্ছি না, যে পরীক্ষা হবে, একজনও অযোগ্য থাকবেন না, এগুলো সুপ্রিম কোর্ট আগে থেকেই বলেছে। পরীক্ষা হোক নিয়ম মেনে, 100% রোস্টার মেনে, চাকরি হোক, এই দাবি তো আমাদের দীর্ঘদিনের আছে। চাকরি দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সরকার। তারা ভাতাতে বিশ্বাস করেন, তোষণে বিশ্বাস করেন, খেলামেলা এসবে বিশ্বাস করেন। আমরা তো প্রথম থেকে চাকরি দেওয়ার পক্ষপাতী। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলিশ করেছেন, ক্যাজুয়াল কন্ট্রাক্টুয়াল ঢুকাচ্ছেন সামান্য বেতন দিয়ে। না চলে তাদের সংসার, না তাদের চাকরির স্থায়িত্ব আছে, না নিয়ম মেনে তারা রিক্রুট হচ্ছে। এসব বিষয় তো প্রতিদিনই বিভিন্ন স্তরে আমরা বলছি। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে 2 তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, 2022 সালে যখন মাননীয় তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন, তিনি কিন্তু প্রায় 7,000-এর কাছাকাছি অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু 26,000-এর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেননি। কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে, টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে, অধিকাংশ চাকরি হয়েছে, আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন পেয়েছেন, এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা তাদের গোঁ ছিল। তাই আজকে 22 সাল থেকে 25 সালের শেষ অবধি তারা টেনে নিয়ে গেছেন। ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে। ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। 31শে ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী, যা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা আমি শুধু উল্লেখ করছি। আমার এক্ষেত্রে বক্তব্য, সেদিন 22 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার, সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল। সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন। সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো। সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম। 7ই জানুয়ারি ডেট ছিল 2025, ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল। আপনারা জানেন যে আমরা 31শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির 15 জন এমএলএ এসএসসির কাছে যাই। এসএসসির চেয়ারম্যান দেখা করেননি, এসএসসির সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের সঙ্গে। আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম, তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে, যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা দিন। আমরা সেক্ষেত্রে বলেছিলাম পুড়িয়ে ফেলেছেন, নষ্ট করেছেন, কিন্তু সিবিআইকে আপনারা অনেকেই অযোগ্য, মুক্তমুখ অনেক কথাই বলেন,
তা সিবিআই যেটা করেছিল গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে তারা ডিভাইস থেকে কিন্তু ওএমআর বের করে দিয়েছিল, তাতে কারা ওএমআর এ চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে। অল ক্রেডিট গোজ টু। আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে, তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য। আমি এক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে, হাইকোর্টে হয়েছে, সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি, বাইরে বলেছি, অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন, বিশিষ্ট আইনজীবীরা, আইনজ্ঞরা বলেছেন, বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন, ইন্ডিভিজুয়াল বলেছেন, আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আসেন, নিরপেক্ষ বিশ্লেষক, তারাও বলেছেন, কিন্তু আপনারা করেননি। এখন যাবেন কোথায়? যার তো কোনো রাস্তা নেই। 2 তারিখ ইজ নকিং দ্য ডোর। আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে, এসএসসি একটি অটোনমাস বডি, সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব, করা উচিত, যুক্তিসঙ্গত। কারণ কোন নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের তালিকা 2 তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে। তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা? যোগ্যদের জন্য, যোগ্যদের সেই তালিকা, যে তালিকা বহু প্রতীক্ষিত, 22 সাল থেকে 25 সাল, প্রায় 4 বছরের প্রতীক্ষা, 3.5 বছরের প্রতীক্ষা, সেই ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য। সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না? আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশন আছে, বাংলা ভাষা বা বাংলা এইসব নিয়ে, যেটা আইপ্যাকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিধানসভা ডাকছেন, শর্ট সেশন ডাকছেন 1 দিন 2 দিনের। আমরা রেডি আছি, বিজেপি সব এমএলএ সমর্থন করব। যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে পাস করান। অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য। আমরা যোগ্য তালিকার জন্য, দেখুন সুপ্রিম কোর্ট বলুন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন, তারা কেউ অন্যায়ের পক্ষে থাকেন না, ন্যায়ের পক্ষে থাকেন। তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায়, যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে, 10 বছর পরে, 16 সালে পরীক্ষা হয়েছিল, আবার নতুন করে পরীক্ষা দিয়ে, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায়, আমার কোনো আদিমত নেই, ফাইনালি করুন। কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, কারণ এই সরকারের আর যাওয়ার কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নাল অ্যান্ড ভয়েড হয় একমাত্র সংসদে। এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই, এদের 2-9 মধ্যে প্রকাশ করতেই হবে। তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে, কারণ ডিএর ক্ষেত্রে আমরা দেখেছি 25% ডিএ দেওয়ার অর্ডার হওয়ার পরেও কিভাবে সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি। একদিকে 500 কোটি টাকা পুজোয় চাঁদা, একদিকে বুথে বুথে কত 10 লাখ না কত টাকা ইত্যাদি ইত্যাদি, অন্যদিকে কর্মচারী, শিক্ষকদের, শিক্ষাকর্মী, পেনশনারদের ডিএ আটকানোর মরিয়া প্রয়াস সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে। তাই আপাতত সুপ্রিম কোর্টের অযোগ্য তালিকা প্রকাশের সিদ্ধান্তকে রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি স্বাগত জানিয়ে, আমার পয়েন্ট 1, মমতা ব্যানার্জি অযোগ্যদের চাকরি দিয়েছেন, তালিকা প্রকাশের পরে তিনি পদত্যাগ করুন, তার ক্যাবিনেট পদত্যাগ করুন, নির্বাচনে যান, এখনই নির্বাচনে যান, কারণ কোনো সরকার অযোগ্যদের চাকরি দিতে পারে না। আত্মীয় হিসাবে, পার্টির ক্যাডার হিসাবে, টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে প্রকাশের দাবি করছি আমি। দ্বিতীয় হচ্ছে, যদি অযোগ্য তালিকা প্রকাশিত হয়, বাকি যে যোগ্য আছে তারা কেন 10 বছর পরে আবার নতুন করে কম্পিটিশনে পরীক্ষাতে বসবে?
তাদের বিষয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করা হোক। প্রয়োজনে বিধানসভায় যোগ্য তালিকা রেখে সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পুনরায় যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট বা অন্য সাংবিধানিক বডির কাছে তারা যেতেই পারেন। যোগ্য তালিকা যদি প্রকাশ হয়, সেই যোগ্য তালিকা অযোগ্যরা বেরিয়ে যায়, যোগ্যদের চাকরি রক্ষার ক্ষেত্রে সরকারের যে কোনো প্রস্তাব বিরোধী দল হিসেবে আমরা বিধানসভার ভিতরে সমর্থন করব, যাতে যোগ্যদের চাকরি না যায়, যেটা 2022 সালে দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিল। এটা দ্বিতীয় নম্বর পয়েন্ট। আর তৃতীয় নম্বর পয়েন্ট এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। কারা এসএসসির অটোনমি খতম করলো, কারা এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করলো, কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকালো, সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয়, সমগ্র ক্যাবিনেট যুক্ত। এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন, একটা কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে, সিবিআই এবং ইডি, তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, এই আবেদন করুন। এসআইআর হওয়ার পরে ডায়মন্ড হারবারে জিততে পারবে না। এসআইআর হওয়ার পরে ডায়মন্ড হারবারেও জিততে পারবে না। আমিও চ্যালেঞ্জ দিলাম, তৃণমূল কংগ্রেস 3 অঙ্কতে যাবে না। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নন্দীগ্রামে হেরেছে, এবারে ভবানীপুরে হারবে। সব তো বুড়ো, ছাত্রকে 2টো বাচ্চা, 3টে করে বাচ্চা, কারো কারো একটা স্ত্রী আর একটা 3টে বান্ধবীও আছে। এগুলো ছাত্র নেই। এই যেগুলো মঞ্চে ছিল, নাচন কুদন করছিল, ওগুলো ছাত্র নেই, দাদু হয়ে গেছে কেউ। ছাত্রদের কথা আসবে কেন? চাকরির কথা আসবে কেন? মেধার কথা আসবে কেন? উনি তো বলছেন যে তিনি 2 কোটি লোককে দারিদ্র সীমার নিচে নামিয়েছেন, উপরেও না। 2 কোটি লোককে গরিব করেছেন উনি আজকে বলেছেন। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন পার্টিশনের কথা ভুলে যান। তাই এরপরে কোনোদিন বলবে যে 15ই আগস্ট ভুলে যান, 26শে জানুয়ারি ভুলে যান। আজকে বলেছে পার্টিশনের কথা ভুলে যান। পাঞ্জাব 2 ভাগ হয়েছে, বাংলা 2 ভাগ হয়েছে। আরে পাঞ্জাব বাংলা 2 ভাগ হয়েছে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আপনি যে হেলিকপ্টার আর চার্টার প্লেনে ঘুরছেন, আপনার পরিবার যে কয়েক হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আপনার পরিবারের লোকেরা আমেরিকার হপকন্সে গিয়ে চিকিৎসা করাচ্ছে, সেটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে ভারতে রেখেছিল বলে। বাংলাদেশে থাকলে, পাকিস্তানে থাকলে তো পারতেন না করতে এসব করতে। আপনি কি বলছেন? বেকারত্ব 50% কমিয়েছে। আপনারা নিজেদের কি অবস্থা? 5,000, 7,000, 8,000, 9,000 টাকায় ছোট ছোট সাব ডিভিশনে, ডিস্ট্রিক্টে নিউজের সঙ্গে কাজ করছে ছেলেমেয়েরা। ওই টাকা চলে কেন? একটা বাচ্চাকে ভালো স্কুলে দিতে গেলে 5,000 টাকা মিনিমাম খরচ হচ্ছে। ভয়াবহ চিত্র এই রাজ্যে। বলছে যে আমার রাজ্য থেকে যেমন কয়েক লক্ষ লোক চলে গেছে, বাইরের রাজ্য থেকে 1.5 কোটি লোক এখানে করছে। আপনি বাকি এখানকার 1.5 কোটি থেকে কিছু লোককে অন্য জায়গায় পাঠিয়ে তাদেরকে নিয়ে আসুন না। কেন 5,000 টাকা দিবেন বলছেন? রিড অ্যান্ড রাইট গ্রুপ ডিতে চাকরি দিয়ে দেন, দম আছে দিয়ে দেন 60 লাখ পরিযায়ী শ্রমিককে। অতএব এটা ছাত্র সমাবেশ বা ছাত্র ভবিষ্যৎ প্রজন্ম যুবকদের জন্য কোনো বার্তা এখানে ছিল না। ছিল দম্ভের প্রকাশ, ঔদ্ধত্যের প্রকাশ, আর ভীষণ ভয় থেকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশভাগ ইত্যাদি অনেক কথা বলেছেন, যে কথাগুলো কোনো ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে কোনো জনপ্রতিনিধির মুখ থেকে মানুষ আশা করে না। মানে ভোটাধিকার কাদের? জেনুইন ভোটার তো আমরাও তো বলছি। বিহারের ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছে, তারপরে 6 নম্বর ফর্মে কমপ্লেন করার সুযোগ দিয়েছে ইলেকশন কমিশন। ভোটার তালিকা একটা চলমান প্রসেস। আপনি যদি জেনুইন ভোটার হয়, আপনার নাম কাটবে কেন?
আমরা কাটতে দেব কেন? কিন্তু আবার শুনে রাখুন, কথার ভাঁজে কথা রেখে গেছেন। আমি যে কথা প্রথম দিন থেকে বলছি, এসআইআর কে সামনে রেখে 4 রকমের লোকের ভোটার তালিকায় নাম থাকবে না, মৃত ভোটারের নাম থাকবে না। আমি এক্ষুনি আপনাকে বলেছি রাজারহাটের একটা বুথে 65 মৃত ভোটার আছে, মৃত ভোটার থাকবে না। ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। মালদাতে নাম আছে, কলকাতায় নাম আছে, ঝাড়গ্রামে নাম আছে, থাকবে না। এবং 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। বিজেপি লোকসভা ভোটের আগে থেকে আরিজ আফতাবকে দিচ্ছে, কাজ হয়নি, এবারে কাজ হবে উচিত। এসআইআর অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না। ইতিমধ্যে বারুইপুরের 2টো বিধানসভায় একটা 70, একটা 110, 180টা নাম বেরিয়েছে যাদের কোনো এক্সিস্টেন্স নেই, নো এক্সিস্টেন্স ভোটার। আর চতুর্থ হচ্ছে বার্মা হয়ে কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যারা শরণার্থী নন, যাদের ভিসা পারমিট ইত্যাদি নেই, ভিসা পারমিট থাকলেও ভোটার লিস্টে নাম উঠতে পারে না, যারা সিএ এর আওতায় পড়ছে না, সেই লোকেদের নাম থাকবে না। যেমন হরিহরপাড়া সাদ শেখ 3 বার ভোট দিয়েছিল, আনসারুল বাংলার গ্রেপ্তার হয়েছে। এরকম অসংখ্য বাংলাদেশি মুসলমান রয়েছে। প্রত্যেক অধিকাংশ মুসলমান পাড়ায় ফেসবুকের দৌলতে এই গত কয়েক বছরে বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে এনে ভিসা নিয়ে এসছে, আর ফিরে যায়নি, অথবা ভিসা ছাড়া যেখানে বেড়া নেই সে পথ দিয়ে ঢুকেছেন, বিয়ে করে নিয়েছেন, বাবার নাম মায়ের নাম সব নিজের বাবার নাম দেখিয়ে মমতা ব্যানার্জির সৌজন্যে আধার কার্ড এবং এপিক কার্ড করেছেন, তাদের নাম থাকবে। ব্যক্তিগত আক্রমণ, এর কোনো আধার নেই, সব কথা আধার নেই। উনি কেন সব কথা বলছেন? উনার যদি 100টা স্পিচ বেরোয় 98 সালে তৃণমূল প্রতিষ্ঠা থেকে 11 সালে বিধানসভার আগে পর্যন্ত, উনি সবচেয়ে বেশি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন। উনি নিজের দেওয়া কথাটা ভাঙছেন কেন, তার ব্যাখ্যা বাংলার লোককে দিন। উনি কেন 11 সালে 21শে জুলাই সরকার আসার পরে, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, নো স্টুডেন্ট মুভমেন্ট, নো ইউথ মুভমেন্ট, কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর সঙ্গে লড়াইতে, সেই ভাইপোকে কেন তার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর করে দিয়েছেন? সোমেন মিত্রর মতো সিনিয়র লিডারকে কেটে দিয়ে তাকে জোর করে 2014 সালে এমপি করেছেন। এর উত্তর উনাকে দিতে হবে। বাড়িতে ব্যালেন্স রাখার জন্য আরেক ভাইকে, কার্তিক ব্যানার্জিকে জয় হিন্দ বাহিনীর প্রধান করে তার স্ত্রীকে শেষ কর্পোরেশন নির্বাচনে কাজরি ব্যানার্জিকে কাউন্সিলর করেছেন। কলকাতার সমস্ত স্পোর্টস অর্গানাইজেশন, মোহনবাগান ক্লাব থেকে, টেনিস ফেডারেশন থেকে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে, সব নিজের ভাইদের হাতে দখল নিয়েছেন। কেন? পিডব্লিউডির সবচেয়ে বেশি কাজ SSS বলে একটি কন্ট্রাক্টর এজেন্সি কেন কাজ করে? সেই এজেন্সির সঙ্গে আপনার পরিবারের, আপনার দাদার কি সম্পর্ক? আপনি বলেছিলেন তো, আপনি কেন কথা ভাঙবেন? আপনি তো লাগাতার বলেছেন। আমি তো 99 সাল থেকে আপনার সঙ্গে মঞ্চ শেয়ার করেছি, আপনি সব জায়গায় বলেছেন, সব জায়গায়। আপনি কেন কথা ভাঙবেন? আপনি অন্য লোকের কথা কেন ধরবেন? দেখুন, এই রাজ্যে অন্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এখানে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থনে নেই। গুন্ডাগর্দি, পুলিশকে অপব্যবহার এবং একটা মুসলিম কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের এলাকা দখল, তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের ওখানে যারা প্রতিবাদ করতে চান করতে দেয় না। প্রত্যেকটি মুসলিম এলাকা তারা কন্ট্রোল করেন। হাই অ্যাপিজমেন্ট এবং অবৈধ ভোটারদের নিয়ে তারা ক্ষমতায় আছে। আমি প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলেছি, আজকেও বলেছি, গত লোকসভা নির্বাচনে 7 দফায় 5000 করে ক্যামেরা বন্ধ ছিল। যদি 200% কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে ওই মাঝবাজারের নিলামের মতো গতবারের 75, এবারে 80, 85, 90, 1,10,000, এগুলো তো করার কোনো মুখ্যমন্ত্রীর দরকার নেই। মুখ্যমন্ত্রী আজকে বলছেন, একটা তো ভুল বলেছেন, 2 কোটির নিচে তিনি দারিদ্র সীমার নিচে 2 কোটি লোককে নামিয়ে দিয়েছেন, মানে আরো দরিদ্র করে দিয়েছেন।
যাই হোক, তিনি হয়তো বলতে চেয়েছেন উপরে তুলতে চেয়েছেন, দারিদ্র সীমার নিচের উপরে। প্রত্যেকটা মিটিংয়ে কিছু কিছু তো থাকবেই, তা কিছু চাটনি তো উনি দেবেনই। তা লোক আর ভয়টয় পাচ্ছে না। বর্ধমানে দেখেছেন এত সিকিউরিটি, এত টাইট অ্যারেঞ্জমেন্ট, এত শান্তির পরেও লোক কিন্তু প্লাকার্ড ধরে বলছে, ভয়ে মানুষ পাচ্ছে না। এই যে আমার পাড়া তৃণমূল তারা, এটা আমার কথা, আর ওদের কথা হচ্ছে আমার পাড়া কি সমাধান নাকি। দেখছেন কিভাবে এমএলএ নেতাদেরকে মানুষ তাড়া করছে, প্রশ্ন করছে। কালকে স্বরূপনগরে বলছে 15 বছর আপনি কোথায় ছিলেন। এই মানুষ যে সাহসটা পাচ্ছে, এই যে সমবায়গুলো নির্বাচন, এখানে সেন্ট্রাল ফোর্স নেই, যে লোক বেরিয়েছে, বিশেষ করে হিন্দু এলাকা জাগরণ ঘটে গেছে। অনেকের কষ্ট হচ্ছে, এত গণেশ পুজো, গণেশ নাকি অবাঙালি। এই মূর্খরা জানে না, সেকুলাররা 1960 সালে মহানায়ক উত্তম কুমার কলকাতাতে গণেশ পুজো তার বাড়িতে করেছে। 1960 সালে, এদের অনেকেরই জন্ম হয়, জানে না যে হিন্দুদের মাঝখানে যে প্রাচীর মমতা ব্যানার্জি তুলেছিলেন ভাষার নামে, জাতের নামে, মত পথের নামে, এটা ভেঙে দিচ্ছে হিন্দুরা। সেই জন্য 30,000 গণেশ পুজো হয়েছে, মানে পাবলিকলি, সার্বজনীন। লক্ষ্মী পুজোর মতো, সরস্বতী পুজোর মতো বাড়িতে বাড়িতে গণেশ পুজো হয়েছে। আপনাদের অনেকের বাড়িতে আপনারা গণেশ ঠাকুর নিয়ে গিয়ে পুরোহিত ডেকে সাধ্য মতো পুজো করেছে। এই যে জাগরণটা ঘটেছে, যে আমাদের যে কালচার, সংস্কৃতি, ধর্মের কালচার, সেটা অন্য ধর্ম পালন করছেন, ক্ষতি কিছু নেই। এইসব করে উনি পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন করতে পারেননি। উনি জানেন একটা বড় অংশের মানুষ ক্ষুব্ধ। উনার সবসময় ক্যালকুলেটিভ মেথড, উনার যে পরামর্শদাতা আইপ্যাক, আগে প্রশান্ত ঘোষের ছিল, এখন প্রতীক জৈন বলে একটা টেন্টেড করাপ্টেড ব্রোকার উনার পরামর্শদাতা হয়েছে। সব সময় হিসাব করছে 30-32% মুসলিম ভোট পুরোটা নিতে হবে, বাকি এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে করতে হবে। আপনি বলুন তো 1,25,000 টাকায় বাড়ি হয়? আপনার লোকরা বালিঘাটকে যা করেছে, 3,500 টাকার বালি 12,000 টাকায় কিনতে হচ্ছে, কে 1,20,000 টাকায় বাড়ি করতে পারে পশ্চিমবঙ্গে? আপনি যে কাণ্ড কারখানাগুলো করছেন, এবং আমি আপনাকে আজকে বলে রাখছি, এই আইপ্যাক বুদ্ধি দিয়েছে ডিসেম্বর মাসে 500 টাকা বাড়াবে এই লক্ষ্মীর ভান্ডারে, একসঙ্গে বাড়াবে না, 200 টাকা করে করে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে পর্যন্ত করবে, আবার ঢপ মারবে। আমাদের কাছে সব তথ্য আছে। উনি ভাবছেন কি ওনার পিটিএস এর মধ্যে কি হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে? ওনার লোকরা পাঠায়। উনি নবান্নতে বসে যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে। মনোজ পন্থ মেল করার আগে 4 জনকে সাসপেন্ড করেছে। আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলে দিলাম 10টা 5-এ মনোজ পন্থ মেল করেছে, তা আমাকে জানিয়েছে কি? নবান্ন থেকে জানিয়েছে। আপনার ডায়ে বাঁয়ে কেউ নেই। আর পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনাররা অর্ধেক টাকা পাচ্ছেন। গোটা ভারতবর্ষে 8 পে কমিশনের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6 পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি। একটা পে কমিশন বাদ চলে যাওয়া মানে কত ক্ষতি, আর্থিক ক্ষতি। এরাই তো প্রজেক্ট তোলে। পুজোর ছুটি বন্ধ করে দিয়েছেন। যে ওই পাড়াতে ক্যাম্প না কি হচ্ছে, যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 3রা সেপ্টেম্বর, তাকে বাড়িয়ে 3রা নভেম্বর পর্যন্ত করেছে। দুর্গাপূজার ছুটি বরবাদ করে দিয়েছে, কালী পুজোর ছুটি বরবাদ করে দিয়েছে, ভাইফোঁটা বরবাদ করে দিয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে। অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না। গোটা ভারতবর্ষে 8 পে কমিশন চলছে। দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন। আর আপনার এখানে 6 পে কমিশন, সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে, জোর করে করিয়েছিলাম, অমিত মিত্র বাধা দিয়েছিল। আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন, 7th পে কমিশন, তার সঙ্গে প্রায় 40% কাছাকাছি দিয়ে দিচ্ছেন না। অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা। কেউ হ্যাপি নয়। যোগ্য আইএস আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন, ডবল চাকরি দিচ্ছেন বলেছেন। ডবল চাকরি কারা পাচ্ছে? আলাপন ব্যানার্জি পাচ্ছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো লোকেরা পাচ্ছে। একজনকে 12 বার এক্সটেনশন দিয়েছেন, RD মিনাকে। এটা নিয়ম। ইলেকশন কমিশনকে তো আমরা বলবো, কালকে একটা অল পার্টি মিটিং আছে, আমাদের 4 জন যাচ্ছে, বুথের প্রপোজাল নিয়ে যাচ্ছে। আমরা এরপরে ধরবো যে SDO র্যাঙ্কের লোক ছাড়া ইয়ারও হতে পারে না গোটা ভারতবর্ষে।
ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। আপনি এসডিও র্যাঙ্কের লোক ছাড়াকে ডিএমডিসিদের করে রেখেছেন। আমাদের যে তালিকা আছে, ছাড়া আপনাকে হবে না। সিপিএম এর কাছে, কংগ্রেসের কাছে পার পেয়েছেন, বিজেপির কাছে আপনি পার পাবেন। আমি তো আগেই বলেছি, ওটা এবং পুরুলিয়ার আটসা পুলিশ পিটিয়ে মেরেছে, দুটোতেই সিঙ্গেল বেঞ্চের রায় পরিবার খুশি নয়, পরিবারকে লিগ্যাল সাপোর্ট এলওপি দিচ্ছে, এবং দুটো পরিবারই আমাকে জানিয়েছে তারা ডিভিশন বেঞ্চে যাচ্ছে, মাননীয় বিচারপতি দেবাংশু বসাক মহোদয়ের ডিভিশন বেঞ্চে যাচ্ছে। আমাদের লিগ্যাল সাপোর্ট তাদের প্রতি আছে, লয়াররা সাপোর্ট দিচ্ছেন, তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে, আমি ওয়েলকাম করছি এটাকে। কারণ পুলিশ পিটিয়ে মেরেছে পুরুলিয়া নাটসাতে, পুলিশ তদন্ত করতে পারে না, সিআইডি হচ্ছে পুলিশের উইংস। এক্ষেত্রে দিবাকর দাসের মোবাইল ফোন এসডিপিও কাঁথি, আর তমলুক মেডিকেল কলেজের যে পোস্টমর্টম করেছে তার মোবাইল ফোন যদি দেখা যায়, তাহলে দিবাকর দাস কাঁথি এসডিপিওর সঙ্গে একাধিকবার কথা হয়ে পোস্টমর্টম রিপোর্ট তৈরি করা হয়েছে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি পুলিশ অফিসার দিবাকর দাস এসডিপিও কন্টাই, যাকে গত লোকসভা নির্বাচনে ইলেকশন কমিশন গ্যারেজ করেছিল পলিটিক্যালি বায়াসড বলে। ওই দুটো মোবাইল ফোন নিয়ে নিলেই, এবং যদি সুপার যিনি এখানে করেছেন পোস্টমর্টম, তাকে যদি একবার তদন্তকারী অফিসাররা ডেকে পাঠায়, তিনি বলে দেবেন যে আমি দিবাকর দাস এসডিপিওর কাঁথির প্রেসারে এটা লিখেছি যে কারেন্টের শক খেয়ে মারা গেছে। 500 জনের উপর তারটা ছিঁড়ে পড়েছে, দুটো বিজেপির লোক, দুটো হিন্দু লোক পড়েছে মহরমের জলসাতে, আর কেউ আহত হলো না। আর বাড়ির লোক ডাকার আগে, বডি হসপিটালে নিয়ে যাওয়ার আগে আপনি সোজা নিয়ে চলে গেলেন থানাতে। মাথায় আঘাত, পিঠে আঘাত, পায়ে আঘাত, কাটার দাগ, ইলেকট্রিক শকে হয়। ওই তো এসএসকেএম এর লোকেরা অনুব্রতর কেসে যে হাইকোর্ট থেকে স্ট্রিকচার খেয়েছে, তারপরে ভয় আছে, তারা জেনুইন পোস্টমর্টম রিপোর্ট দিয়ে দিয়েছে। ওখানকার ডাক্তারদের অবহেলার ঘটনার পরে আর কিনতে পারছেন না, ডাক্তারবাবুরাও আর কারোর কথা শুনছে না। অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্ট নিয়ে কি হয়েছিল আপনাদের স্মরণে আছে? কোর্টে কে লেজে গোবরে অবস্থা হয়েছিল মেডিকেল বোর্ডে। ন্যাচারালি ধাক্কা খেতে খেতে এদেরকে লাইনে আনতে হচ্ছে, আরো ধাক্কা খাবে, লাইনে আসবে, লাইনে আস্তে আস্তে বেলাইন হয়ে চলে যাবে প্রাক্তন। আমাদের নন্দীগ্রামে একটা কৃতি ছাত্রী সুইসাইড করে গেছে, আমি কালকে তার বাড়িতে গেছি, ভয়ঙ্কর। হ্যাঁ, আগে রেজাল্ট বেরোলে তো ওকে এটা করতে হতো না, যে কারণে করেছে নিজে চয়েসেবল মানে চান্স পাইনি বলে। ওর তিরুপতিতে চান্স হয়েছিল ইঞ্জিনিয়ারিংয়ে, তো তিরুপতিতে ইন্টারেস্টেড ছিল না, যেটুকু বাড়ি থেকে আমি জেনেছি। আমি মেয়েটাকে 2বার সম্বর্ধনা দিয়েছি, অত্যন্ত মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 2বারই আমার হাত থেকে পুরস্কার পেয়েছে। আমি কালকে ওর বাড়িতে গেছি। এই তো মুখ্যমন্ত্রী এসব জিনিস ওর কাছে যাবে না, বিচ্ছিন্ন হয়ে আছে। উনি প্রতীক জৈন, ইন্দ্রনীল সেন আর ভাইপোর বাইরে যেতে পারছেন। সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল কি আজকে বিলি করেছে তৃণমূলের ছাত্র পরিষদের প্রোগ্রামে? অযোগ্য প্রিন্সিপাল, এই যে অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর মতো অযোগ্য প্রিন্সিপাল, অবৈধভাবে পার্থ চ্যাটার্জি চোরেরা এই রকম লোককে প্রিন্সিপাল করেছে। যদি যোগ্য প্রিন্সিপাল হতো এই জিনিস করতো না। মিনিমাম এথিক্স যদি থাকতো, বিদ্যাসাগরের ভাবধারায় যদি শিক্ষা দীক্ষা করতো, এই জিনিস করতো না। 96 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে, 96% ছেলেমেয়ে। ঠিক আছে, এক্সেপশন তো আছে, সর্বত্র এক্সেপশন আছে। 96% মানে কেউ এই মিটিং, না, আমি তো বলছি তো অধিকাংশই এই সরকারের বিরুদ্ধে। অভয়ার বাবা মার মতো মেরুদণ্ড সোজা তো আছে, কসবা ল কলেজের বাবা মা মেরুদণ্ড সোজা রাখেনি, ভয় গর্তে ঢুকে গেছে। তো অভয়ার বাবা মা তো লাঠি খাচ্ছে, মার খাচ্ছে, টাকার লোভ দেখাচ্ছে, অফার করছে, তো সোজা তো আছে কিছু কিছু লোক। সবাইকে তো আপনি কিনতে পারবেন না। আমাকে তো 1 ডিসেম্বর 2020 বিজেপিতে যাওয়ার আগে সব রকম অফার করা হয়েছে। প্রশান্ত কিশোর, ভাইপো, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, আর সৌগত রায়ের ফোনে লাউডে মমতা ব্যানার্জি। আমি তো মাথা নত করিনি, আমার তো কেড়ে নেয়নি, ফেলে এসেছি। আছে তো সংখ্যাটা এখন বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে বলেই বর্ধমানে মিটিং এর মধ্যে সাহস নিয়ে প্ল্যাকার্ড দেখাচ্ছে। বেড়ে গেছে বলেই তামান্নার মারা লড়াই করছে। বেড়ে গেছে বলে হরগোবিন্দ দাস, চন্দন দাস তোমার টাকা নেব না, কলকাতা চলে এসছে। আছে, সংখ্যা এখন বাড়ছে।
একটা সময় শিলাদিত্য, অম্বিকেশ মহাপাত্র অনেক করেছেন, এখন সংখ্যা বাড়ছে। যে কথা আমি বলি, রাজনৈতিক ভিন্নতা অনেকের মধ্যে আছে, কিন্তু মমতা যাক, সময়ের ডাক, এই সংখ্যাটা এখন 90%-এর বেশি।